ভিডিও শুরুতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছরের শুভ সূচনা সবার খুব ভালো হোক, সবার খুব ভালো কাটুক নতুন বছর, এই প্রার্থনা নিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আগের পর্বে যারা আমার ভিডিওটা দেখেছো তারা তো জানোই, সেই ভিডিওতে আমি বারাণসী ট্রাভেলের একটা কমপ্লিট গাইড দেওয়ার চেষ্টা করেছি। তো যারা দেখেছো তারা তো দেখেইছো, তো যারা দেখোনি তারা চাইলে একবার দেখে আসতে পারো। এবং তোমাদের পরিচিত যদি কেউ বেনারস ঘুরতে যেতে চাইছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করতে পারো। এবং এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আমি কিভাবে বেনারস ঘুরেছি, আমার চোখে বেনারসকে ঠিক কেমন লেগেছে সেটাই আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে বেনারসের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে দেব দীপাবলি। এই জিনিসটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া ছিল না, এর আগে আমি জানতামই না বিষয়টা। একটা কোইন্সিডেন্স বলতে পারো, সেইভাবেই আমি কিন্তু এই জিনিসটাকে জেনেছি এবং এবছর দেব দীপাবলিটা আমি বেনারসে কাটিয়েছি। তো সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এবং অবশ্যই এই ভিডিওটা কিন্তু একটা সিরিজ আকারে আসবে, কারণ আমি 5 দিন ধরে বেনারস ভ্রমণ করেছি। সেটা অন্য কারণ, কেন, কি বৃত্তান্ত সব কিছুই বলবো। 5 দিন কখনোই লাগে না, কেন আমার লেগেছে, কি বৃত্তান্ত সব কিছুই ডিটেলসে আমি বলবো। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ট্যাগলাইন তো তোমরা অনেকেই জানো, না থেমে এগিয়ে চলুন। তো তোমরাও থেমো না, তোমরাও এগিয়ে চলো। চলো সরাসরি ভিডিওতে প্রবেশ করি। বেনারস এর অফিসিয়াল নেম বারাণসী হলেও আমরা বাঙালিরা কিন্তু বেনারস নামেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই তো বারবার দৌড়ে দৌড়ে চলে আসি এই প্রদেশে। বেনারস যেন একটা জীবন্ত শহরের মতন। তো এই জীবন্ত নগরীতে তোমরা যদি ঘুরতে চাও বা জানতে চাও এই জীবন্ত নগরীর ইতিহাস, তাহলে তো এখানে একবার আসতেই হবে। বেনারসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এখানকার গঙ্গার ঘাটগুলোর কথা। গঙ্গার ঘাট বাদ দিয়ে কিন্তু বেনারসের আলোচনা করাই যাবে না। তো ঘাটের ইতিহাস, এখানকার বিখ্যাত বিখ্যাত কিছু গলি রয়েছে, বেনারসের গলি সম্বন্ধে অনেকেই জানো। এখানকার খাওয়া দাওয়া, এখানকার বেশ কিছু খাওয়া দাওয়া রয়েছে যা কিন্তু ভারত বিখ্যাত। এবং পাশাপাশি একটা জিনিস যেটা খুবই বিখ্যাত, সেটা হচ্ছে বেনারসের বিভিন্ন ঘাটের সন্ধ্যা আরতি এবং শুভা আরতি। তো এই সব কিছুর টানেই এই প্রদেশে ভারতবর্ষের নানান রাজ্য থেকে, এমনকি বিদেশ থেকেও প্রচুর মানুষ বছরের বিভিন্ন সময়ে ভিড় জমায় ভারতবর্ষের এই প্রদেশে। এই প্রদেশটা ভিজিট করার আইডিয়াল টাইম যদি তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, তো সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চ। এই টাইমটা কিন্তু খুবই আইডিয়াল টাইম, কারণ উত্তরপ্রদেশ কর্কট ক্রান্তি রেখার খুব কাছাকাছি হওয়ায় এখানকার টেম্পারেচার কিন্তু গরমকালে যথেষ্ট হাই থাকে। তো গরমকালে এই শহরটাকে এক্সপ্লোর করা একটু চাপের ব্যাপার, তাই কিন্তু তোমরা শীতকাল বা শীতের আগে কিংবা শীতের পরে এই টাইমটাকেই আদর্শ হিসাবে মেনে চলতে পারো। তো গল্পের শুরুটা টিকিট কাটা দিয়েই শুরু করি। তো টিকিট কাটতে গিয়েই একটা বিভ্রাটের সৃষ্টি হয়েছিল। তো একটা ইন্টারেস্টিং গল্প। আমি চাইছিলাম যে নভেম্বর মাসের মিড উইকের দিকে টিকিটটা কাটতে। তো সব ডেটে টিকিট থাকা সত্ত্বেও কেন জানি না 14 নভেম্বর বৃহস্পতিবার ওই ডেটে আমার চয়েসেবল ট্রেনে ঠিকঠাক সময় মতন টিকিট আমি পাচ্ছিলাম না। তো প্রথমে আমি কারণটা বুঝতে পারিনি, পরে বুঝেছি। তো যাই হোক, যেহেতু আমি আগের ভিডিওতে বলেছি যে শব্দবেদী এক্সপ্রেস কিন্তু একটা খুব ভালো ট্রেন এবং কলকাতা থেকে ট্রাভেল করার একটা উপযুক্ত ট্রেন এবং আইডিয়াল টাইমে ছাড়ে এবং খুব ভালো টাইমে ট্রেনটা বারাণসীতে পৌঁছায়। তো আমিও সেই জন্যে ওয়েটিং হওয়া সত্ত্বেও আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ট্রেন্ডিং লিস্ট দেখে
ওয়েটিং থাকা সত্ত্বেও কিন্তু শব্দবেদী এক্সপ্রেসের টিকিট কাটি, কিন্তু যাত্রাকালের কিছু সময় আগে জানতে পারি যে টিকিটটা আরএসি হয়, কনফার্ম হয়নি। তো আমি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেছি, সাথে রয়েছে মা, আমার ওয়াইফ এবং আমার ছেলে। তো একটু তো সমস্যা হয়েছেই। তো যাই হোক, আমি মফস্বলে থাকি। আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব লোকাল ট্রেনে অতিক্রম করতে লাগে প্রায় 2 ঘন্টা মতন। তো বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেন ধরে আমরা সরাসরি পৌঁছে যাই বিধাননগর রোড স্টেশনে, অর্থাৎ উল্টোডাঙ্গা স্টেশনে। কেন কি, এই শব্দবেদী এক্সপ্রেস কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তো আমরা সবার ফার্স্ট পৌঁছে যাই বিধাননগর রোড স্টেশনে, দেন ওখান থেকে নেমে নিচে এসে একটা অটো বুক করি। 120 টাকার বিনিময়ে আমাদের 3 জনকে কিন্তু অটো পৌঁছে দেয় কলকাতা স্টেশনে। এবং এই জায়গাটায় তোমাদেরকে একটু সতর্ক করে রাখি, তোমরা বিধাননগর স্টেশন রোডে যদি নামো কলকাতা স্টেশন যাওয়ার জন্যে, তো ওখানে কিন্তু বিভিন্ন রুটের অটো রয়েছে। তো যে কোনো রুটের অটোর সঙ্গে কিন্তু তোমরা কথা বলবে না, কলকাতা স্টেশন যেগুলো যাচ্ছে তাদের সাথেই কথা বলবে, তারা কিন্তু সঠিক ভাড়া নিয়েই তোমাকে সঠিক জায়গায় নামিয়ে দেবে। আর যদি তোমরা অন্য অটো বুক করে ফেলো, তারা কিন্তু স্টেশনের অনেকটা আগেই তোমাকে নামিয়ে দেবে, কাছাকাছি পর্যন্ত নাও যেতে পারে। তো এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো। তো আমরা খুব তাড়াতাড়ি কলকাতা স্টেশন পৌঁছে গেলাম, এবং সেখানে পৌঁছিয়ে আমাদের একটা কাজ, সেটা হচ্ছে আমাদেরকে রাতের খাবারটা সারতে হবে। তো আমরা বাড়ি থেকে রাতের খাবার করে নিয়ে গেছিলাম, তো সেই খাবারগুলো দিয়েই আমরা রাতের খাবার সারলাম কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে। তো এবারে আস্তে আস্তে বিভ্রাটের সূচনা। তো দেখো, ট্রেনের টাইম 10:05। তো যথারীতি আমরা বেশ কিছুটা আগেই কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ডিনার কমপ্লিট। অ্যানাউন্স হলো যে 22323 আপ শব্দবেদী এক্সপ্রেস কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো সেই মতো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছালাম। পৌঁছিয়ে ঠিক কী কী অবস্থা হয়েছিল সেটা তোমরা একবার এখানে দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং ট্রেনটা, আমি যা ট্রেন দেখেছি, এই ট্রেনটা খুব একটা লেট করে না, কিন্তু আমাদের কপাল খারাপ ছিল। তো ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়তেই লেট করলো। দেন যা হোক, আমরা ট্রেনে চড়ে বসলাম, এবং ট্রেনও কিছু সময় পর কলকাতা স্টেশনকে পেছনে ফেলে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ছেলে মেতে উঠেছে কো প্যাসেঞ্জারের একটা বাচ্চার সাথে। আমাদের সাথেই যাত্রা করছিল কো প্যাসেঞ্জার। তো আমার ছেলের সাথে ওর খুবই ভাব হয়ে গেছিল, যার জন্য ওরা কিন্তু দুজনে বেশ একটা ভালো টাইম কাটাচ্ছিল। আমরাও কিছুক্ষণ নিশ্চিন্তে ছিলাম, বসে বসে বা জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। তো রাত তো হচ্ছে, আমাদেরকে শুয়ে পড়তে হবে। তো আমরা শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে মশাগ্রাম নামক একটা স্টেশনে। এবং স্টেশনটা কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে হলেও স্টেশনটা কিন্তু বর্ধমান থেকে অনেক দূরে। কিন্তু ওই টাইমে ট্রেনটা অলরেডি বর্ধমান ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা। তো তখনই জানতে পারলাম যে বর্ধমান লাইনে কিছু কাজ হওয়ার জন্যে ট্রেন কিন্তু লেট করছে। এবং ট্রেনের একটা ব্যাপার হচ্ছে, যদি কোনো ট্রেন একটু বেশি লেট করে, তো সেই ট্রেনটা কিন্তু লেটই করতে থাকে। অর্থাৎ যদি কোনো ট্রেন আধ ঘন্টা বা 1 ঘন্টা লেট করে ফেলে, তো তারপরে তুমি দেখবে তোমার গন্তব্যে পৌঁছাতে কিন্তু অন্তত 2-3 ঘন্টা লেট হয়ে যাবে। তো আমাদের সঙ্গেও ঠিক সেই ঘটনাটাই ঘটলো। যাই হোক, আমরা রাতটা ভালো করে ঘুমিয়েই কাটালাম। যদিও আমাদের আরএসি সিট ছিল, একটু কষ্ট হয়েছে, তাহলেও মোটামুটি রাতটা ভালো কেটেছে। তো সকালবেলা উঠে আমরা দেখলাম যে আমরা কিন্তু অলরেডি প্রায় 3 ঘন্টা লেটে রান করছি। তো যাই হোক, কিছু করার নেই,
আমাদের ব্যাগে কিছু খাবার দাবার ছিল, সাথে বাচ্চা রয়েছে বুঝতেই পারছো, তারও কিছু খাবার দাবার প্রয়োজন। তো সেগুলো দিয়েই আমরা কাজ চালিয়ে নিলাম এবং ট্রেন থেকে চা বিস্কিট এটসেট্রা। তো খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট নিয়ে খুব একটা প্রবলেমের সম্মুখীন আমরা হইনি। দেন চলতে চলতে ট্রেন চলে আসলো মুঘল সরাই অর্থাৎ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। বেশ কিছু লোক কিন্তু বেনারস যাবে, কিন্তু তারা এখানে নেমে গেল। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা যদি কোনো সময় বেনারস যাওয়ার প্ল্যান করো এবং কলকাতা থেকে তোমরা বেনারস যাচ্ছ, ডাইরেক্ট ট্রেনের টিকিট না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত ট্রেনের টিকিট কেটে তোমরা এখানেই নেমে যেতে পারো এবং এখান থেকে তোমরা বাই বাস, বাই অটো এবং কার বুক করেও কিন্তু চলে যেতে পারো বেনারসে। তো যাই হোক, আমার সাথে অনেক লাগেজ এবং সাথে ছেলে থাকায় আমি আর সেই রিস্ক নিলাম না, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল করে ফেললাম। মুঘলসরাই স্টেশন পেরোনোর পর ট্রেনটা মোটামুটি ভালোই চলছিল। দেন কাশী স্টেশন পেরোনোর পর ট্রেনটা লিটারেলি প্রায় 1 ঘন্টা লেট করে দিল। সকাল 10:05 আমাদের পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা গিয়ে পৌঁছালাম 2টোর পর, অর্থাৎ প্রায় 4 ঘন্টা লেট করে আমরা পৌঁছালাম বেনারসে। স্টেশনে পৌঁছিয়ে স্টেশন থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে সে এক অরাজকতার দৃশ্য, চারিদিকে লোকজন ভর্তি, কারণ 3টা দেব দীপাবলি, যার জন্য আমি ট্রেনে টিকিট পাচ্ছিলাম না, যার জন্য আমি ঘর বুক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম এবং একজনের মুখে শুনেছিলাম দেব দীপাবলির হিস্ট্রিটা, যে দেব দীপাবলি কী এবং কেন দেব দীপাবলি পালন করা হয়। তো সে প্রসঙ্গে আমি পরে আসছি। তো যেহেতু আজকে দেব দীপাবলির দিন, বেনারস জুড়ে লক্ষ লক্ষ মানুষ, লক্ষাধিক মানুষের ভিড় বেনারস জুড়ে। তো যাই হোক, আমার হোটেল বুক করা ছিল হোটেল লীলা। এটা মানসরোবর গলির একদম গঙ্গার পাড়ে একটা হোটেল। এই হোটেলটা আমি কিভাবে বুক করেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম, কিন্তু হোটেল আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, বা যে হোটেলের সাথে আমি কথা বলছিলাম তাদের কাছে এই ডেটে রুম অ্যাভেলেবেল ছিল না। তখন আমি গুগল ম্যাপের সাহায্য নিই এবং ম্যাপের সাহায্য নিয়ে আমি হোটেল লীলার লোকেশনটা দেখি পুরো গঙ্গার পাশেই রয়েছে হোটেলটা। দেন ওদের সাথে কথা বলি, ওরা আমাকে অ্যাসিওর করে যে 100 থেকে 150 মিটার আপনাকে হেঁটে আসতে হবে। তো আমি রাজি হই এবং ওভার টেলিফোনে আমি হোটেলটা বুক করি এবং তাদেরকে আমি অনলাইন পেমেন্টও করি একদিনের জন্য। এবং এর ফলে আমি একটা খুব বড় স্ক্যামের শিকার হই। সেটা আমি একটা স্ক্যাম নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, সেই ভিডিওতে বলবো। তো বেনারস স্টেশনে নামার পর আমি জানতে পারলাম যে আমি যে অ্যাড্রেসের কথা বলছি, অটো নাকি সেখানে যাবে না, তার থেকে 2 কিলোমিটার আগে আমাকে অটো নামিয়ে দেবে, সেখান থেকে রিক্সায় করে যেতে হবে। তো আমি হোটেল মালিককে ফোন করলাম, তো উনি আমাকে একই কথাই বললেন যে এখানে এখন প্রচুর ক্রাউড আছে, এখানে কোনো গাড়ি কিন্তু আসবে না, আপনাকে দূরে নামতে হবে, সোনারপুরার কাছে নামতে হবে, যে পর্যন্ত নো এন্ট্রি রয়েছে সেখানে নো এন্ট্রির আগেই আপনাকে নামতে হবে, নেমে ওখান থেকে রিক্সা করে আসতে হবে। তো নর্মাল টাইমে তুমি মানসরোবর গলির কাছে পৌঁছে যাবে স্টেশন থেকে 150 থেকে 200 টাকার মধ্যে। কিন্তু যেহেতু দেব দীপাবলি, স্টেশন থেকে আমাদেরকে সোনারপুরার অনেক আগে ছেড়ে দিল, সেখানে নিল 300 টাকা টোটো ভাড়া। দেন আমরা ওখান থেকে একটা রিক্সা ভাড়া করলাম, রিক্সা আমাদেরকে নিল 250 টাকা। রিক্সা ওখান থেকে আমাদেরকে নিয়ে এসে বাঙালি টোলা, এখানকার একটা বিখ্যাত জায়গা মানসরোবর গলির কাছাকাছি, তো সেই বাঙালি টোলা পর্যন্ত নিয়ে এসে আমাদেরকে রিক্সা নামিয়ে দিল
বলল যে ঘাটের দিকে কোনো রিক্সা, কোনো টোটো, কোনো গাড়ি যাবে না, হেঁটেই যেতে হবে। দেন আমি ওখান থেকে গুগলে লোকেশান দেখলাম 800 মিটার। তো তখন আমি আর হোটেলে ফোন করে তো কিছু করার নেই, যেহেতু আমার বুক করা আছে এবং আজকের এই ডেটে আমি তো হোটেল আর পাবও না, সেহেতু আমাকে বাধ্য হয়ে প্রচুর লাগেজ নিয়ে, ছেলেকে কোলে নিয়ে সেভাবে হাঁটা পথে যেতে হলো হোটেল পর্যন্ত। এবং প্রায় 4টে বেজে গেল আমাদের হোটেলে পৌঁছাতে। অর্থাৎ 2টোর কিছু পর আমরা নামলাম বেনারস স্টেশনে, এবং স্টেশন থেকে হোটেল পৌঁছাতে আমাদেরকে প্রায় 2 ঘন্টা লেগে গেল। জাস্ট একবার ইমাজিন করো তোমরা। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছিয়ে আগেই দৌড় লাগালাম গঙ্গা স্নান করতে। কারণ বাঙালি যাই হোক না কেন, যেখানে উপভোগ করার কিছু থাকে, সে যত কষ্টই হোক না কেন, ঠিকই সে তার উপভোগটা কিন্তু করে নেয়। তো যাই হোক, আমার মা, ওয়াইফ ওরা নামলো না, আমি আর ছেলে গঙ্গায় একটু গা ভিজিয়ে নিলাম। দেন আজকে সন্ধ্যেবেলা দেব দীপাবলি রয়েছে, গঙ্গার ঘাটগুলো সেজে উঠবে অজস্র টুনি বাল্ব এবং প্রদীপের আলোয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো তোমরা দেখলে ঠিক কিভাবে আমরা বেনারস এসে পৌঁছালাম। এ প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করবে, যতই তুমি ভালো করে প্ল্যান করো না কেন, সব প্ল্যান কিন্তু সবসময় এক্সিকিউট হবে না। কিন্তু সেটা নিয়েই যদি তুমি বেশি চিন্তা করে ফেলো, বেশি টেনশন করে ফেলো, তাহলে কিন্তু পুরো ট্যুরটাই তোমার বরবাদ হয়ে যাবে। যে সিচুয়েশানটা তোমার সামনে আসবে, সবসময় চেষ্টা করবে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করে বেটার কিছু করতে। তাহলেই দেখবে খুব সুন্দরভাবে তোমরা তোমাদের ট্যুরগুলোকে এক্সিকিউট করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং যারা বেনারস ঘুরতে যেতে চাইছে তাদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। সবাই খুব ভালো থাকো আর অবশ্যই না থেমে এগিয়ে চলো। থ্যাংক ইউ।